আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের কৃষি শিক্ষা বই প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি, পৃষ্ঠা ৮, সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন ১ নম্বর সৃজনশীল হচ্ছে চিত্র ক, চিত্র খ। ক নং প্রশ্ন হচ্ছে মাঠ ফসল কাকে বলে। খ নং প্রশ্ন হচ্ছে কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে চিত্র ক এর ফসলটি কোন ধরনের, এর কারণ ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক বিবেচনায় চিত্রের কোন ফসলটি অধিকতর গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে তোমার মতামত তুলে ধরো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল ১ এর নমুনোত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি, পৃষ্ঠা ৮, ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে মাঠ ফসল কাকে বলে। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে জমিতে বেড়া ছাড়া অর্থাৎ খোলা অবস্থায় যেসব ফসল চাষ করা হয় সেগুলোকে মাঠ ফসল বলে, যেমন ধান, গম, পাট ইত্যাদি। খ নং প্রশ্ন হচ্ছে কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে মানুষের মৌলিক চাহিদাগুলো সংবিধান অনুসারে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। এসব কোটি চাহিদা পূরণ হয় কৃষি থেকে। ধান থেকে চাল, গম গাছ থেকে গম, ফল গাছ থেকে ফল খাদ্য হিসেবে পাই। পাট, তুলা ও রেশম থেকে কাপড় তৈরির সুতা পাই। কাঠ, বাঁশ, খড়, শন, গলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী এবং আসবাবপত্র পাই। বাঁশ, খড়, নাড়া, গবাদি পশুর বিষ্ঠা, গাছের ডালপালা ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি। কাঠ ও আখের ছবরা, বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই। আমলকি, হরিতকি, বাহেরা, কেশুটি, থানকুনি, বাসক ইত্যাদি থেকে ঔষধ পাওয়া যায়। আর এসব কিছুই হলো কৃষি। সুতরাং বলা যায় কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে। গ নং প্রশ্ন হচ্ছে চিত্র ক এর ফসলটি কোন ধরনের, এর কারণ ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে চিত্র ক এর ফসলটি হলো ধান, আর ধান হলো মাঠ ফসল। ধানকে মাঠ ফসল বলার কারণ গুলো নিম্নরূপ। ১ নম্বর কারণ হচ্ছে ধান জমিতে বেড়া ছাড়া অর্থাৎ খোলা অবস্থায় চাষ করা হয়। ২ নম্বর হচ্ছে প্রতিটি গাছের আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। ৩ নম্বর হচ্ছে প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সার দিতে হয় না। ৪ নম্বর হচ্ছে প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সেচ দিতে হয় না। ৫ নম্বর হচ্ছে চাষ করার জন্য সমতল ও নিচু জমি উত্তম। সর্বোপরি ধান একটি দানা জাতীয় ফসল, আর দানা জাতীয় ফসল মানেই মাঠ ফসল। ঘ নং প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক বিবেচনায় চিত্রের কোন ফসলটি অধিকতর গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে তোমার মতামত তুলে ধরো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে চিত্র ক এর ফসলটির নাম ধান এবং চিত্র খ এর ফসলটির নাম হলো আম। ধান হলো মাঠ ফসল, অন্যদিকে আম হলো একটি উদ্যান ফসল। কারো যদি একখণ্ড জমি থাকে তবে সে তার জমিতে বছরে ৩ বার ধান চাষ করতে পারে। এর মাধ্যমে সে তার সারা বছরের খাদ্য চাহিদা মিটিয়ে অতিরিক্ত অংশ বিক্রি করে অন্যান্য চাহিদাও পূরণ করতে পারে। ধানের উৎপাদন খরচও খুব বেশি লাগে না। পক্ষান্তরে আম চাষের জন্য উঁচু জমির দরকার হয়। একটি আম গাছ লাগিয়ে তা থেকে ফলন পাওয়ার জন্য কমপক্ষে ৪ থেকে ৫ বছর অপেক্ষা করতে হয়। আবার ১ বছর আম ধরলে পরবর্তী বছর আম নাও ধরতে পারে অথবা কম ধরবে। আম চাষে প্রতিটি গাছের আলাদা যত্ন নিতে হয় বলে গাছ প্রতি খরচও বেশি পড়ে। সুতরাং অর্থনৈতিক বিবেচনায় আমের চেয়ে ধান বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সৃজনশীল ২ মীর হোসেন সাহেব তার বাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল ও ফলের বাগান করেন। বিভিন্ন সময় নানাবিধ সমস্যায় পড়লেও উপযুক্ত পরামর্শের অভাবে বাগান থেকে ভালো ফলন পাচ্ছিলেন না। গত বছর তার জেলা শহরে অনুষ্ঠিত কৃষি মেলায় গিয়ে কৃষি বিষয়ক বহু তথ্য বাস্তবে দেখেন ও পড়ার জন্য নিয়ে আসেন। এতে তার বাগানে উদ্ভূত সমস্যাগুলোর সমাধান করেন। পরবর্তীতে তিনি প্রতিবেশীদের সাথে তার অভিজ্ঞতা বিনিময় করেন।
ক নং প্রশ্ন হচ্ছে কৃষি বিষয়ক একটি সমস্যার নাম লেখো। খ নং প্রশ্ন হচ্ছে অভিজ্ঞ কৃষকের জন্য কৃষি চলমান আছে ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে মীর হোসেন সাহেব মেলায় অভিজ্ঞতা কিভাবে কাজে লাগিয়েছেন তা ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে মীর হোসেন সাহেবের প্রতিবেশীদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ফলাফল বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, 2 নং সৃজনশীল প্রশ্নের নমুনাত্ব তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি, পৃষ্ঠা 8, 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে কৃষি বিষয়ক একটি সমস্যার নাম লেখো। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে কৃষি বিষয়ক একটি সমস্যার নাম হলো ফসলের রোগবালাই। খ নং প্রশ্ন হচ্ছে অভিজ্ঞ কৃষকের জন্যই কৃষি চলমান আছে ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে কৃষি একটি প্রযুক্তি, আর এই প্রযুক্তির সঠিক বাস্তবায়নের মাধ্যমে সর্বোচ্চ ফল লাভের জন্য অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। একজন অভিজ্ঞ কৃষক তার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে কৃষির যে কোনো তথ্য দিতে পারেন। একজন অভিজ্ঞ কৃষকের কাছ থেকে নবীন কৃষকরা তথ্য নিয়ে তাদের সমস্যার সমাধান করেন এবং পরবর্তীতে তারাও অভিজ্ঞ হয়ে ওঠেন, আর এভাবে অভিজ্ঞ কৃষক কৃষিকে চলমান রাখে। গ নং প্রশ্ন হচ্ছে মীর হোসেন সাহেব মেলায় অভিজ্ঞতা কিভাবে কাজে লাগিয়েছিলেন তা ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কৃষি মেলা। এ মেলায় এক নজরে নানা ফসলের বাহারি সমাহার দেখা সম্ভব হয়। কৃষি বিষয়ক নানা সমস্যা ও তার সমাধান সংবলিত নানা লিফলেট, পুস্তিকা, বুলেটিন পত্রিকা ও মেলায় প্রদর্শিত হয়। এগুলো বিনামূল্যে সবাইকে দেওয়া হয়। এছাড়াও কৃষি মেলা থেকে উন্নত জাতের চারা, বীজ, সার, কলাকৌশল, প্রযুক্তি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানা যায়। মীর হোসেন সাহেব তার জেলা শহরে আয়োজিত এরকম একটি কৃষি মেলায় গিয়ে কৃষি বিষয়ক বহু তথ্য বাস্তবে দেখেন। পড়ার জন্য লিফলেট, পুস্তিকা নিয়ে আসেন। মেলা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা মীর হোসেন সাহেবের চিন্তার দুয়ার খুলে দেয় এবং তিনি তার বাড়িতে করা বাগানে নানাবিধ সমস্যার সমাধানের পথ খুঁজে পান। এখন তিনি নিজেই চারা তৈরি করতে পারেন, সময় মতো প্রয়োজনীয় সার দিতে পারেন, প্রয়োজনে উন্নত কলাকৌশল ব্যবহার করতে পারেন। অর্থাৎ কৃষি মেলার অভিজ্ঞতা মীর হোসেন সাহেবকে বাগানের নানাবিধ সমস্যার সমাধানের ব্যাপারে দক্ষ করে তুলেছে। ঘ নং প্রশ্ন হচ্ছে মীর হোসেন সাহেবের প্রতিবেশীদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ফলাফল বিশ্লেষণ করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে মীর হোসেন সাহেব ছিলেন একজন অনভিজ্ঞ শাকসবজি, ফুল ও ফলের বাগান প্রস্তুতকারক। তিনি জানতেন না বাগান করার উপযুক্ত স্থান কোনটি, কিভাবে বীজ ও কলম সংগ্রহ ও প্রস্তুত করতে হয়, কখন ও কিভাবে সঠিক পরিমাণে সার দিতে হয়, কিভাবে রোগবালাই দমন করতে হয়। বাগান করার এইসব বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে মীর হোসেন সাহেব বাগানের নানাবিধ সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি কৃষি মেলায় গিয়ে বাগান করার এইসব সমস্যার সমাধানের বিষয়গুলো বাস্তবে দেখেন এবং পড়ার জন্য বই নিয়ে আসেন। এরপর থেকে তিনি নিজে নিজেই তার বাগানের সমস্যাগুলো সমাধান করতে থাকেন। এভাবে বাগান করার ব্যাপারে তিনি একজন অভিজ্ঞ কৃষক হয়ে ওঠেন। মীর হোসেন সাহেব তার এই অভিজ্ঞতা প্রতিবেশীদের সাথেও বিনিময় করেন। এতে করে তার প্রতিবেশীরাও বাগান করার ক্ষেত্রে বিদ্যমান নানা সমস্যার সমাধানের পথ জানতে পারেন। একইভাবে একইভাবে প্রতিবেশীরা গ্রামের অন্যান্যদেরও বিষয়গুলো জানিয়ে দেন। অর্থাৎ দেখা যাচ্ছে মীর হোসেন সাহেবের অভিজ্ঞতা বিনিময়ের ফলে পুরো গ্রামবাসী শাকসবজি, ফুল ও ফলের বাগান করার ব্যাপারে অভিজ্ঞ হয়ে ওঠে। এর মাধ্যমে গ্রামের সবাই স্বাবলম্বী হয়ে ওঠে এবং গ্রাম থেকে দরিদ্রতা দূর হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বই প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।